এই পর্বে আমরা জানব রাজনীতিতে বুদ্ধবাবুর অবদান সম্পর্কে। 1977-এ প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার সময়ই পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরে এই বিভাগটি তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়। 1987 সালে এর সঙ্গে জুড়ে যায় স্থানীয় প্রশাসন এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব আরও বাড়ে 1996 সালে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে স্বরাষ্ট্র দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব তিনি পান। আর 1999 সালে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বকালের শেষ লগ্নে উপমুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 6 নভেম্বর 2000 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রথমবারের জন্য তিনি বসেন, তবে তা ছিল জ্যোতি বসুর অসুস্থতার কারণে। 2000 সালের 6 নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রথম 5 বছর অনেক উন্নয়নমূলক কাজ করেন, যার মধ্যে শিল্প উন্নয়ন প্রকল্প ছাড়াও বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি সেক্টরের কাজ সারা রাজ্য জুড়ে হয়। 2003 সালে তিনি নতুন আইটি নীতি আনয়ন করেন। 2001 থেকে 2005 পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় 70% আইটি শিল্পের উন্নয়ন ঘটান। 2006 সালের নির্বাচনে সিপিআইএম বিপুল ভোটে জয়ী হয়। 2000 সালের নির্বাচনে যেখানে তারা 199টি ভোট পেয়েছিল, সেখানে 2006 সালের ভোটে 325টি ভোট পায়। মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধবাবুর দ্বিতীয় মেয়াদে বেশ কিছু বিরূপ ঘটনা ঘটে, যার ফলে পরের নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়। বুদ্ধদেব দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর টাটা ন্যানোর কারখানা পশ্চিমবঙ্গে গড়ে তোলার পরিকল্পনা নেন। সেই মতো কলকাতার কাছেই সিঙ্গুরে তিনি সেই সংস্থাকে কারখানা গড়ে তোলার জন্য জমি প্রদান করেন। এর পাশাপাশি নন্দীগ্রামেও কেমিক্যাল হাব গড়ে তুলতে চেয়েছিলেন, যার ফলে সেখানকার চাষিদের জমি অধিগ্রহণ করে সরকার। এই অধিগ্রহণকে কেন্দ্র করে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন দেখা দিলে বামফ্রন্ট পার্টি রাজ্য, দেশ ও আন্তর্জাতিক স্তরে বিপুল সমালোচনার সম্মুখীন হয়। এমনকি বামফ্রন্ট দলগুলি তাদের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে সিপিআইএমের সঙ্গে জোট ভেঙে ফেলার হুমকি দেয়। এরপর 2007 সালে বুদ্ধদেবের নেতৃত্বাধীন সরকার বিশেষ অর্থনৈতিক নীতির আওতায় নন্দীগ্রামকে এনে সেখানে রাসায়নিক কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে সেখানকার গ্রামবাসীদের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়, যার ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষে 14 জন গ্রামবাসী মারা যান। 2011 সালের ভোটে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির কাছে বামফ্রন্ট হেরে যায়, যার ফলে পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসনের সমাপ্তি ঘটে। 2015 সালে তিনি পাকাপাকিভাবে রাজনৈতিক জীবন থেকে অবসর নেন। আসুন এবার জেনে নেব সিঙ্গুর বিতর্ক সম্পর্কে। টাটা ন্যানো সিঙ্গুর বিতর্কটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে একটি প্রস্তাবিত টাটা মোটরস অটোমোবাইল কারখানা জমি অধিগ্রহণের ফলে তৈরি একটি বিতর্ক। টাটা মোটরস সিঙ্গুরে টাটা ন্যানো নামক পৃথিবীর সবচেয়ে সস্তা গাড়ি তৈরির জন্য একটি কারখানা নির্মাণ শুরু করে, যার মূল্য আনুমানিক $2,500 ছিল। 2008 সালের মধ্যে এই গাড়ির উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1894 সালের ভূমি অধিগ্রহণ আইনের বিধি উদ্ধৃত করে 997 একর খামার জমির একটি বিশেষ ডোমেইন টেকওভার করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্প জনসাধারণের উন্নতির জন্য স্থির হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকার চেয়েছিল টাটা তার রাজ্যে এই গাড়ির নির্মাণ করুক। রাজ্য সরকারের দেওয়া 6টি সাইটের মধ্যে কোম্পানি সিঙ্গুরকে বেছে নেয়। প্রকল্পটি বাস্তুচ্যুত কৃষকদের ব্যাপক বিরোধিতার সম্মুখীন হয়। বেসরকারি কারখানার জমি নিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের জন্য কৃষি জমি নিতেই হবে। শিল্পোদ্যোগীরা যেখানে চাইবেন সেখানেই জমি দিতে হবে। আমরা যেখানে চাইব শিল্পপতিরা সেখানে চলে যাবেন, এটা হতে পারে না। পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিতে অনিচ্ছুক কৃষকদের রাজনৈতিক সমর্থন দিয়েছিলেন। মমতা ব্যানার্জির খামার জমি বাঁচাও আন্দোলনকে মেধা পাটকর, অনুরাধা তলোয়ার এবং অরুন্ধতী রায়ের মতন পরিবেশ কর্মীরা সমর্থন করেছিলেন। কৃষকদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে মমতা ব্যানার্জির আন্দোলনকে অপর্ণা সেন, কৌশিক সেন, শাওলি মিত্র
এবং শুভাপ্রসন্নের মতো কলকাতার বেশ কয়েকজন বুদ্ধিজীবীও সমর্থন করেছিলেন। টাটারা অবশেষে ৩রা অক্টোবর ২০০৮-এ সিঙ্গুর থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রতন টাটা তার প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এবং তার সমর্থকদের আন্দোলনকে দায়ী করেন। ৭ই অক্টোবর ২০০৮-এ টাটা গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে তারা গুজরাটে টাটা ন্যানো প্ল্যান্ট স্থাপন করবে। এবার জেনে নেব বুদ্ধদেব বাবু বাংলায় কেন টাটা প্ল্যান্ট স্থাপন করতে চাইলেন। পশ্চিমবঙ্গের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির সঙ্গে উল্লেখযোগ্য অর্থনৈতিক বৃদ্ধি ঘটেনি। বেকারত্বের হার, দারিদ্র্যের হার, শিশু মৃত্যুর হার, চাকরি বৃদ্ধির হার, মাথাপিছু আয়, মোবাইল ফোনের প্রবেশের হারের মতো মূল সূচকগুলি ভারতের শিল্পোন্নত রাজ্যগুলির থেকে পিছিয়ে রয়েছে। স্থানীয় রাজনীতিবিদরা ভূমিহীন কৃষকদের কৃষিজমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা অর্জন করেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্বের কারণে জমির মালিকানা কম এবং ফলন দারিদ্র পরিবারগুলিকে টিকিয়ে রাখার জন্য অপর্যাপ্ত। যদিও কৃষি থেকে শিল্পের চাকরিতে স্থানান্তরের জন্য পুনঃপ্রশিক্ষণের প্রয়োজন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এটি উচ্চ আয় উপার্জনের সুযোগ প্রদান করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিম বাংলাকে অর্থনৈতিকভাবে উন্নত এক রাজ্য হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি বহুবার বিভিন্ন সমাবেশে বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তাই প্রস্তাবিত জমিতে অবস্থানরত লোকজনকে সরকার উচ্ছেদ করতে বাধ্য হয়েছে, কিন্তু সরকার প্রদত্ত ক্ষতিপূরণ অপর্যাপ্ত বলে বিবেচিত হয়েছিল এবং প্রস্তাবিত নতুন আবাসন সুবিধাগুলি বিলম্বিত হয়েছিল। এর ফলে বিরোধী রাজনৈতিক দল সমর্থিত কৃষকদের বিক্ষোভ দেখা দেয়। টাটা গ্রুপের পক্ষ থেকে জমির মালিকদের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাদের দাবি অনুসারে সিঙ্গুর একটি মিনি অটো সিটি হয়ে উঠবে এবং প্রায় ৭০ জন বিক্রেতা কারখানার সঙ্গে দোকান স্থাপন করতে পারবে। এছাড়া সেখানে বিভিন্ন স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিকল্পিত মোট বিনিয়োগের পরিমাণ ছিল ১,০০০ কোটি টাকা। প্রকল্পটি অবশ্য শুরু থেকেই বিতর্কের সৃষ্টি করেছিল, বিশেষ করে বেসরকারি উদ্যোগের জন্য উর্বর কৃষিজমির রাষ্ট্রীয় অধিগ্রহণের প্রশ্নে। ২০০৮-এর ২৩শে সেপ্টেম্বর টাটারা পশ্চিমবঙ্গের সিঙ্গুর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ৩রা অক্টোবর রতন টাটা কলকাতায় একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন যে টাটা পশ্চিমবঙ্গের সিঙ্গুর ছেড়ে যাবে। এবার আমরা জানব যে সিঙ্গুরবাসীরা কেন এই প্ল্যান্ট স্থাপনের বিপক্ষে ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যর সরকার এবং তার ক্ষমতাসীন দল গাড়ি কারখানার জন্য প্রয়োজনীয় ৯৯৭ একর বহু ফসলি জমি অধিগ্রহণের জন্য অল আউট করলেও সেখানে জোরপূর্বক দলীয় অধিগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল কোন আইনের ব্যবহারে এই জমি দখল করা হয়েছে। বলা হয়েছিল ১৮৯৪ সালের অধিগ্রহণ আইন দ্বারা জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অনেকে অভিযোগ করেন যে এই আইনের ব্যবহার করা হলেও তার বিধানগুলি পূরণ করা হয়নি। তাদের মতে আইনে সরকারি উদ্দেশ্যে ব্যক্তিগতভাবে দখলকৃত জমি রাষ্ট্রের দখল করার বিধান রয়েছে, তবে ব্যক্তিগত ব্যবসার বিকাশের জন্য নয়। অধিগ্রহণের অবৈধতা কলকাতা হাইকোর্ট দ্বারা যথেষ্ট পরিমাণে স্বীকার করা হয়েছে। টাটা মোটরসের সাইটটি সমগ্র সিঙ্গুরের মধ্যে সবচেয়ে উর্বর এবং সিঙ্গুর ব্লকটি পশ্চিমবঙ্গের সবচেয়ে উর্বর স্থানগুলির মধ্যে একটি। ফলস্বরূপ প্রায় সমগ্র স্থানীয় জনসংখ্যা কৃষির উপর নির্ভরশীল এবং প্রায় ১৫,০০০ মানুষ সরাসরি তাদের জীবিকা নির্বাহ করে। ফলস্বরূপ সিঙ্গুরবাসীরা তাদের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট সংশয়ের মধ্যে ছিল। এছাড়া পরিবেশ বিপর্যয়ের ভয় তো ছিলই। আসুন এবার জেনে নিই কারা এই আন্দোলনকে সমর্থন করেন। প্রধান বিক্ষোভকারীদের মধ্যে মমতা ব্যানার্জি এবং ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্রের অধীনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। আন্দোলনটি নাগরিক অধিকার এবং মানবাধিকার গোষ্ঠী, আইনি সংস্থা, মেধা পাটকর এবং অনুরাধা তলোয়ারের মতো সামাজিক কর্মী, বুকার পুরস্কার বিজয়ী লেখক অরুন্ধতী রায় এবং ম্যাগসেসে এবং জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী লেখিকা মহাশ্বেতা দেবীর কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। অন্যান্য বুদ্ধিজীবী, কবি রুচিত শাহের মতো লেখক, শুভাপ্রসন্নের মতো শিল্পী, শাওলি মিত্র, অপর্ণা সেন প্রমুখের মতো থিয়েটার এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন।
এই এলাকায় তাদের প্রবেশাধিকার সীমিত করতে রাজ্য পুলিশ বাহিনী ব্যবহার করে। নোবেল বিজয়ী অমর্ত্য সেন কারখানার ধারণাকে সমর্থন করেছিলেন, তবে তিনি জোরপূর্বক জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আরও অনেক তথ্য নিয়ে আমরা ফিরব আগামী পর্বে।